আপনি পঞ্চপাণ্ডবের নাম বারবার বলতেছেন, তার মানে কি বাকিগুলা কি কন্ট্রিবিউট করে না? আমি পঞ্চপাণ্ডব কি ষষ্ঠ পাণ্ডব হইতে পারতাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট ফার্স্ট অফ অল যেটা সবথেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করাটাই সবথেকে বড় অপরাধ। আমরা যদি শান্তরে মনে করেন কেরিয়ার শেষ করে দিতাম তাহলে কি হতো? আমরা কি ওই ডাল ভাত আর ওই এক পিস চিকেন খাওয়াই কি ক্রিকেট খেলাবো? পাপন ভাই যে খারাপ কাজ করছে তা না, কিন্তু পাপন ভাই কিন্তু অনেক ভালো কাজ করছে বাংলাদেশ ক্রিকেটে। আমাদের দেশের ক্রিকেট কালচার এখনো চেঞ্জ হয় নাই, এটা হবেও না। আগামী 5 বছর পর সাকিব আল হাসানকে মানুষ ভুলে যাবে। একটা মানুষ যখন মাঠ থেকে রিটায়ার্ড নেবে, সারা মিডিয়া সারা ওয়ার্ল্ড দেখবে, এটা নিউজ হবে, ওর একটা নাম থাকবে ক্রিকেট বোর্ডে, একটা লেগেসি তৈরি হলো। একটা ছেলে এখন ভালো করতেছে, গুড প্লেয়ার, বেস্ট প্লেয়ার, পরের ওভারে খারাপ করলে যে ও সব থেকে বাজে প্লেয়ার। আমরা হয়তো ভাবছি যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলতেছি, আমরা অনেক ম্যাচ জিততেছি, লিটারেলি আসলে তা না। মানে প্রেসিডেন্ট বক্সের কথা বলছেন, হ্যাঁ। প্রেসিডেন্ট বক্সে নাকি অনেক ক্রিকেটার নিয়ে আজে বাজে কথা হতো, আমরাও শুনেছি। 100%। এটা আমি নিজে দেখছি একদিন। এটা ওটা আপনি পরে পরে একদিন আমার সাথে পার্সোনালি শুনে নিন। বাট যেটা দেখে আমি শিখেছি যে এটা এটা আসলে কোনো মানে ক্রিকেটিং নেশন হইতে পারে না, কোনো কালচার হইতে পারে না। যে একটা ছেলে এখন ভালো করতেছে, গুড প্লেয়ার, বেস্ট প্লেয়ার, পরের ওভারে খারাপ করলে যে ও সব থেকে বাজে প্লেয়ার, এটা আমাদের দেশেই সম্ভব। এবং এটা প্রিভিয়াস দিনগুলোতে হয়েছে। এবং কেরিয়ারটা আমাদের ঠিক ওই কচুর পাতা পানি ছিল না, পানির মতো ঝুলতো, মানে পেন্ডুলামের মতো। হ্যাঁ পুরা। তো মানে এইটা প্রেসিডেন্ট বক্সে এটা নিয়ে আমরাও শুনেছি। আসলে পাপন ভাই বা সাবেক বোর্ড সভাপতি তিনিই বা অ্যালাউ করতেন কেন? মানে এটা তো ক্রিকেট কালচারটা আসলে কেন গড়ে ওঠেনি? ওনারা বলতে পারবে। এটা ওনাদের থিঙ্কিং ছিল, ওনারা কিভাবে আসলে টিম সিলেকশন করতেন বা আসলে পাপন ভাই কতটুকু করতেন এটাও আমি জানি না। বাট ওভারঅল আমি যেটুকু শুনেছি যে আশেপাশে যেগুলা কমেন্টস করতো, একটা মানুষের সাথে সারাদিন যদি আপনি তার কানের কাছে নেগেটিভ কথা বলতে থাকেন, আলটিমেটলি উনি তো ওইগুলা নিয়ে চিন্তা করবে, বাধ্য হবে। সো এটাই হইতো। আপনার কি মানে এই জায়গাটায় কষ্ট লাগে যে সেই সাবেক যে বোর্ড প্রধান পাপন ভাই, তার সময় সাবেক অধিনায়ক বেশ কজন ছিলেন, আকরাম খান তো ক্রিকেট অপারেশনসে ছিলেন, নাইমুর রহমান দুর্জয় ছিলেন, তো তারা আসলে ক্রিকেটারদের হয়ে কাজ করতে পারেনি, আর তাদের কাছ থেকে আরো একটু ভালো রোল আপনারা আশা করেছেন কিনা? অবশ্যই আশা করেছি। নাইমুর রহমান দুর্জয় ছিলেন ডেফিনেটলি। আমি বাংলাদেশ ক্রিকেট আরও চেঞ্জ করা তাদের হাত দিয়ে হওয়া উচিত ছিল আমি মনে করি। যেটা আমরা 10 বছর পিছিয়ে গেছি ক্রিকেটটা। আমরা হয়তো বা ভাবছি যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলতেছি, আমরা অনেক ম্যাচ জিততেছি, লিটারেলি আসলে তা না। আপনি আজকে এখানে অস্ট্রেলিয়া টিম আছে, আমরা এখানে আছি, ওরাও এখানে যাচ্ছে, আপনি এই জায়গায় যাচ্ছেন। তো ওই জায়গাটাকে কমপ্লিট করতে গেলে বিরাট একটা গ্যাপ আছে। তো ওরা একটা সময় জিততো, আমরাও জিততেছি। তার মানে এই না যে ওদেরকে আমরা ধরে ফেলছি, কাছাকাছি গেছি। তো আমরা ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের যেগুলো দরকার ছিল আমাদের বাংলাদেশ ক্রিকেটে, ওই জিনিসগুলো আসলে ওনাদের কাছ থেকে পাই নাই। সত্যি কথা, ওনারা হয়তো আমার কথা শুনে হয়তো বা ওনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আসলে কথাটা ট্রু যে আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট মানে করি। আকরাম খান, খালিদ মাহমুদ, সুজন, নাইমুর রহমান দুর্জয়, তারা সেই সুজন দায়িত্বটা ভাই নিতে পারলো না কেন? না, বেসিক্যালি সুজন ভাই ট্রাই করেছে, হয়তোবা সুজন ভাই ট্রাই করেছে। আমি সুজন ভাইকে আসলে ঢালাওভাবে দোষ দিব না, কারণ সুজন ভাইয়ের সাথে কিন্তু আমার দেখা হলে অনেক কথা হয়, উনিও আমাকে অনেক কথা বলে। এই একটা মানুষ যে প্লেয়ারদের কথা শুনে এবং প্লেয়ারদের কথা ফিল করে, বুঝছেন। কিন্তু বাকি যাদের কথা বললেন, আমি জানি না ওনারা যে জায়গায় ছিলেন বা যে পদে ছিলেন ওই জায়গা থেকে কিন্তু ওনারা চাইলে ভাই ওনাদেরকেই বাংলাদেশের মানুষ অন্য লেভেলে রেসপেক্ট করে বা করতো। কথা বুঝছেন তো, ওনাদের একটা একটা কমেন্টস ক্রিকেট বোর্ডে অনেক কিছু চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে কিন্তু অনেক কিছু চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু যেটা হয় নাই। ওনারা আসলে নিজেদের কারণে, ব্যক্তিগত কোনো প্রবলেমের কারণে হোক বা না হোক, বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, এটার কারণে ওনারাই বলতে পারবেন। এই যে পঞ্চপাণ্ডব নিয়ে যে কথা হয়, কদিন আগে সৌম্য সরকার একটা জায়গায় বলেছেন যে আসলে পঞ্চপাণ্ডবটা অনেককেই চাপে ফেলেছে, পঞ্চপাণ্ডবের বাইরে থাকা যারা। আপনিও পঞ্চপাণ্ডব থেকে ষষ্ঠ পাণ্ডবও হতে পারতেন, কারণ একই সময় আপনারা খেলেছেন। যে 2014, 15, 16-তে যে আমাদের একটা ওয়ানডে ক্রিকেট উত্থান, সেখানে আপনারও কন্ট্রিবিউশন আছে। কিন্তু ওই যে হুটহাট বাদ পড়ে যাওয়ার কারণে কি আপনি ওই লাইন থেকে লাইনচ্যুত হয়েছেন কিনা, পঞ্চপাণ্ডবটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন আসলে? দেখুন, আমি পঞ্চপাণ্ডব কি ষষ্ঠ পাণ্ডব হইতে পারতাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট ফার্স্ট অফ অল যেটা সবথেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করাটাই সবথেকে বড় অপরাধ। বুঝছেন, অপরাধ মানে কি, মানে খারাপ জিনিস। আসলে আপনি টিমের ভিতরে আপনি দুইটা ভাগ করে দিচ্ছেন, কথা বুঝছেন না। সো আমার এমনও গেছে যে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, এই সময় ক্রিকেট বোর্ডের লোকজনই পার্টিতে গিয়ে বলতেছে নাম ধরে অমুক অমুক অমুক, মানে হেভি প্লেয়ার অমুক খেলতেছে, বাকিগুলা কিছুই না। ওই জায়গাতেই কিন্তু ডিউরিং টুর্নামেন্টের ভিতরে কিন্তু আপনি প্লেয়ারদেরকে ডিমোরালাইজ করে দিচ্ছেন। সো এই জিনিসগুলো থাকা ঠিক না। আপনি পঞ্চপাণ্ডবের নাম বারবার বলতেছেন, তার মানে কি বাকিগুলা কি কন্ট্রিবিউট করে না?
এটা তো টিম গেম। টিম গেম। তো হ্যাঁ, আপনি তাদেরকে সম্মানের জায়গায় রাখতে পারেন। আমি পার্সোনালি এখনও বলি যে বাংলাদেশ হিস্ট্রিতে লেজেন্ডারি প্লেয়ার হচ্ছে মাশরাফি ভাই, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এরা হচ্ছে লেজেন্ডারি প্লেয়ার। এদের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব জায়গায় লেখা উচিত। ইভেন তো এদের নামে গ্র্যান্ড স্ট্যান্ড হওয়া উচিত। কারণ ওনারা যে জিনিসটা বাংলাদেশকে দিয়েছে, আসলেই ভাই কেউ দেয় নাই। তো এটা আমাদেরকে ঢালাওভাবে বলার কি আছে, তাই না? এটা মানুষই দেখতেছে ওরা কি করছে, সারা পৃথিবীর মানুষ দেখতেছে। সব মানুষই বলতে পারে। আজকে বিরাট কোহলির নামে স্ট্যান্ড যদি ওদের দেশে বানাইতে পারে ওদের গভর্নমেন্ট, ওদের ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমরা কেন পারবো না? আমাদের মাশরাফি বিন মুর্তজার নামে, সাকিব আল হাসানের নামে, তামিম ইকবালের নামে কেন বানাতে পারবো না? মুশফিক স্টিল খেলতেছে তার নামে। ও যদি তার খেলা অবস্থায় তার স্ট্যান্ড দেখে, ওর কত ভালো ফিল হবে আপনি বলেন তো? এর থেকে প্রাউডের কিছু আছে? এটা কি আমরা কখনো চিন্তা করি? করি না। আপনার কাছে মনে হয় যে এই যে কয়েকজন সিনিয়রকে ভাগ করে দেয়া, এর মধ্যে আপনিও সিনিয়র হিসেবে টিমে ছিলেন, এটা আপনাকেও আসলে মোরালি ডাউন করে দিত? জুনিয়র ক্রিকেটারদের তো ইভেন এখন অনেকেই বলছে যে জুনিয়র মোরালি ক্রিকেটার ডাউন করে দিত না, মানে খারাপ লাগতো, জিনিসটা শুনতে খারাপ লাগতো যে এরা টিমে আছে আমার, এরা টিমে থাকলেই হবে। তার মানে কি? ওরা টিমে থাকলেই ম্যাচ জিতবে, বাকিগুলো ম্যাচ জিতবে না। এই জায়গাটাতে ওই যে যেটা বলছিলাম যে আসলে আপনি আপনার ক্যারিয়ার 2011-এর ওয়ার্ল্ড কাপে সবাই খেলেছে। ইংল্যান্ডের সাথে ম্যান অফ দ্য ম্যাচ কে হলো? ইমরুল গায়েস। নেদারল্যান্ডের সাথে ম্যাচ কে হলো? দ্য বিগ ইভেন্ট। আমাদের কি কন্ট্রিবিউট ছিল না? অবশ্যই। শফিউলের কন্ট্রিবিউট ছিল না? 2015-এর ওয়ার্ল্ড কাপে রুবেল যে ম্যাচটা অ্যাডিলেটে জিতাইলো, ওর কি কন্ট্রিবিউট ছিল না? ও তো বিগ ইভেন্ট। ইংল্যান্ডের সাথে যখন প্রথম বাংলাদেশ ম্যাচ জেতে, কোথায় বলেন তো? ইয়াতে ব্রিস্টল। ইংল্যান্ডে ব্রিস্টলে। ব্রিস্টলে। এটাতে তার আগে কিন্তু কখনো ম্যাচ জেতে নেই। হাইস্ট রান গেটার কে ছিল? ইমরুল গায়েস না? কোনোদিন কি বলছেন কেউ? তো মানুষ তো, আমি জানি এখনকার পোলাপান যারা ক্রিকেট ওই সময় দেখে নেয়, তারা ওই জিনিসগুলো জানেও না আমরা কি করছি আসলে ওই সময়। তো জিনিসটা হচ্ছে যে যিনারা জানেন তারাই যদি এই জিনিসটার ভিতরে দুই ভাগ করে দেয়, তাহলে তো সমস্যা। যে আপনার আসলে দারুণ একটা হ্যাপি এন্ডিং হয়নি বা দারুণ একটা শেষ হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওই যে ছুঁড়ে ফেলে দেয়া। অন্য সিনিয়ররা অনেকেই হয়তো একদম শেষ করতে পেরেছে, কাছাকাছি গিয়েছে, সেই জায়গাটা থেকে আসলে তরুণ প্রজন্ম বা যারা ক্রিকেট ফলোয়ার আছে তারা আসলে আপনার সম্পর্কে কম জানতে পেরেছে। অবশ্যই জানতে কম পেরেছে। ইভেন তো আমার তো খুব মনে হয় যে আগামী 5 বছর পর সাকিব আল হাসানকে মানুষ ভুলে যাবে। কেন? সাকিব আল হাসান কী করছে, ও কিভাবে রিটায়ার্ড নিয়েছে, আসলে কেউ পলিটিক্স করছে কি না, কয়দিন ক্রিকেট খেলছে, মানুষ কয়দিন বা ভুলে যাবে। আমি আপনাকে লিখে দেবো। কারণ কি জানেন? কারণ একটা মানুষ যখন মাঠ থেকে রিটায়ার্ড নেবে, সারা মিডিয়া, সারা ওয়ার্ল্ড দেখবে, এটা নিউজ হবে, ওর একটা নাম থাকবে ক্রিকেট বোর্ডে, একটা লেগেসি তৈরি হলো যে সাকিব আল হাসান লেজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশের হিস্ট্রিতে আসছে। তামিম ইকবাল লেজেন্ডারি ক্রিকেটার, তাদের বিদায়টা এইভাবে সম্মানের সাথে হয়েছে। তার সতীর্থরা তাকে ঘাড়ের ওপরে নিয়েছে, মাশরাফি এবং মুর্তজা তাকে গাড়ির উপরে নিয়েছে, তাকে বিদায় দিয়েছে। এটা দেখে তো আরেকটা প্রজন্ম ফিল করবে যে না ভাই, আমার রিটায়ারমেন্টটা আমি এইভাবেই চাই, যদি কখনো হইতে পারি। আপনি আমরা বলেন তো, বাংলাদেশে কয়টা প্লেয়ার এরকম রিটায়ার্ড নিয়েছে? আমরা কেউ সুযোগ করে দিয়েছি? হ্যাঁ, করে দিতে চাইলেও হয়তো প্লেয়ারদের সাথে কি কখনো আপনি বসছেন, ডিসকাশন করছেন যে ভাই তোমার ফিউচার নেই, তোমার প্ল্যান কি? আমরা কেউ বসি না। কেন যেন আমরা একটা জায়গায় ইগো থেকেও আটকাই যাই। হয়তো বা কারোর জেলাসির কারণে হয়তো বা করতে পারে না, আর না হয় ইগোর কারণে করতে পারে না। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড কাপে নেবেন না আপনি? 2023-এর ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে কি রিয়াদ? সবচেয়ে বেশি রান। আপনি এসে তার সাথে বসতে পারতেন না? রিয়াদ প্লিজ কাম অ্যান্ড হ্যাভ এ কফি, তোমার প্ল্যানটা কি একটু বলো, আমরা তোমারে এরকম একটা এতে দিতে চাচ্ছি, তুমি যদি খেলতে চাও ইন্টারন্যাশনাল ক্রিকেট, তাহলে তোমাকে আমরা এই কয়টা ম্যাচ খেলো, আমরা নতুনদের সুযোগ দিব। বসি নাই তো ভাই। ওনার সাথে এমনভাবে আপনারা রিয়্যাক্ট করেন, এমনভাবে করেন যে রিয়াদের কোনো কন্ট্রিবিউটই নাই। রিয়াদকে মাঠে প্র্যাকটিস করতে দিচ্ছেন না। সেটা তো ইমরুল গায়েসকেও দেয়নি। সেটা তো আমার কথা বাদই দিলাম, আমি তো সেই অনেক আগেই ধরেন 2019-এর পর থেকে তো টিমের সাথে নাই। বাট রিয়াদ, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ রিসেন্টলি সে ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, এরপরে আপনি তার এই সাথে এরকম করতেছেন। আপনি বুঝছেন এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় লজ্জা? মানে আমরা কোন জায়গায় আছি, আমাদের কালচার, ক্রিকেট কালচার? তাহলে আমরা ভালো ক্রিকেট কীভাবে আশা করি? আপনি সাবেক ক্রিকেটার, 100-র উপরে ম্যাচে রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশের হয়ে। ইমরুল গায়েস ফার্স্ট ক্লাসে দাপটের সঙ্গে এখনও খেলছেন, কিন্তু কদিন আগে, মনে হয় বছর 2 আগে বা 1 বছর আগে, আপনাকে মিরপুর থেকে বের করে দেওয়ার মতো অবস্থা, প্র্যাকটিস করতে দেয়নি। আমি কিন্তু স্টিল ডোমেস্টিক ক্রিকেটটা আরও হয়তো 1-2 বছর খেলে যাই। আমি যখন রিটায়ার্ড করি টেস্ট ক্রিকেট থেকে, তখন আমার টিমেরই অনেকে আমারে বলতেছে, ভাই কেন এরকম করো, কেন ভাই আর একটা বছর খেলে না কেন?
ভাই আপনার এটা সারা সারা টাইম হয়নি। আমি কি 2টা বছর পর তুমি আমাকে এই কথাটা বলবা না? 2টা বছর পর তুমি চিন্তা করো ভাই কবে ছেড়ে দিবে, এই জায়গাতে আরেক আমরা কখন সুযোগ পাবো। তো আমার সম্মান সবথেকে আমার কাছে বড় জিনিস। আমি 2 বছর খেলে আর কয় টাকা ইনকাম করব, কত রেকর্ড করব, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ তুমি যে আমাকে স্টিল ফিল করতেছো, এটা আমার কাছে সবথেকে বড় জিনিস। কারণ দেখেন ভাই, বাংলাদেশ টিমে কেউ 5 বছর খেলছে, কেউ 10 বছর খেলছে, কেউ 20 বছর খেলছে। ডিফারেন্টভাবে তার কেরিয়ার বিল্ড আপ হয়েছে, ডিফারেন্টভাবে সে ইনকাম করছে। তার মানে এই না যে আপনি ন্যাশনাল প্লেয়ার, আমিও ন্যাশনাল প্লেয়ার। আমি আমার সম্মানটাকে আমি এভাবে চিন্তা করি, প্রাইডটাকে। তো জিনিসটা হচ্ছে যে আমি যখন দেখলাম ফার্স্ট ক্লাস খেলার সময় আপনি একটা 17 বছরের ছেলের সাথে একটা 37 বছরের ছেলেরে একই রকম মেলানোর চেষ্টা করতেছেন, একই রকম আপনি ট্রিট করার চেষ্টা করতেছেন, দ্যাট মিনস আমার তখনই বোঝা হয়ে গেছে যে আমাদের দেশের ক্রিকেট কালচার এখনও চেঞ্জ হয় নাই, এটা হবেও না। আপনি এখন সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়াতে কাজ করছেন, আসলে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের ক্রিকেট কালচার কত ডিফারেন্ট? এটা কি রাত দিন ডিফারেন্ট? ম্যাসিভ ডিফারেন্স, ম্যাসিভ ডিফারেন্স। আপনি যদি বলেন আমারে যে ওদের কালচারটা কী আর আমাদের কালচারটা কী, 100% ডিফারেন্স। আমাদের কালচারে এত বেশি ব্যাকবাইটিং হয় যে ওদের কালচারে এটা চিন্তাও করতে পারবেন না। আমাদের দেশের প্লেয়াররা সপ্তাহে 6 দিন, পারলে 7 দিন ট্রেনিং করে, ওরা সপ্তাহে 2 দিন ট্রেনিং করে, টুইসডে অ্যান্ড থার্সডে। কেন? লজিকটা কি? লজিকটা তাদের তাদের ক্লাব থেকে তাদের অ্যালাউ করে 2 দিন ট্রেনিং। এখন তুমি যদি আলাদাভাবে ট্রেনিং করতে চাও, তুমি আলাদা জায়গায় পে করে অন্য জায়গায় প্র্যাকটিস করো। বাট ক্লাবের প্র্যাকটিস 2 দিন থাকে। সবার তো কাজ থাকে ভাই, ওখানে তো এরকম না যে সবাই বাপের ঘরে বসে খায় আর প্র্যাকটিস করে, সম্ভব না। খেলার আগে আপনাকে মেসেজ দিয়ে দিবে আপনার রোলটা কী। খেলায় খারাপ খেলবেন, কোচ আপনাকে বলে দেবে যে তুমি খারাপ খেলছো, তুমি পরের ম্যাচটা তুমি সেকেন্ড গ্রেডে খেলবা, বা সেকেন্ড গ্রেডে যে ভালো খেলছে তাকে বলবে তুমি কালকে ফার্স্ট গ্রেডে খেলবা। একদম প্রফেশনাল ওয়েতে? একদম প্রফেশনাল ওয়েতে। আমার স্টিল মনে আছে কিছুদিন আগে আমার টিমের হেড কোচকে স্যাক করছে, আমাকে ডাকছে, যেহেতু আমি মানে প্রথম টেস্ট প্লেয়ার ওদের টিমে ওখানে খেলি, আমাকে তারা খুব রেসপেক্ট করে, আমার ডাকছে, কোচ ম্যানেজমেন্ট সবাই আছে। ওদের নেক্সট বছরের প্ল্যান কি স্ট্রেট একদম পুরো স্ক্রিনে দেখাচ্ছে প্ল্যান কি। ওদের কোচকে সামনে বলছে যে তোমাকে আমরা কন্টিনিউ করতে পারতেছি না, আমাদের নেক্সট কোচ অমুক, তুমি আমাদের জুনিয়রদেরকে দেখবা, দ্যাটস ইট। ও বেচারা ইমোশনাল হয়ে গেছে একটু, বাট উনি মেনে নিচ্ছে, কারণ ওনার আন্ডার রেজাল্ট হয় নাই টিমের, উনি হয়তো টিমকে ম্যানেজ করতে পারতেছে না। এখানে লুকোচুরি কিছু নাই। তো জিনিসটা আপনি প্রফেশনাল হইতে যদি এইভাবে চিন্তা করেন তাহলে আপনি হবেন, আগাবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না ওর সামনে আমার লজ্জা লাগবে বলতে, ওর সামনে হবে, তাহলে তো ভাই লুকোচুরি চলতে থাকবে। আপনারা কখনো কি রিয়্যাক্ট করেছেন কিনা এই যে প্রেসিডেন্ট বক্সে বা সে সময় বিসিবিতে বোর্ড ডিরেক্টর, প্রেসিডেন্ট অনেকেই অনেক ব্যাকবাইটিং করেছে, অনেক বাজে মন্তব্য করেছে ক্রিকেটার নিয়ে, আপনাকে নিয়ে, হয়তো সাকিব মাশরাফিকেও নিয়েও করেছে, কেউ কি কখনো আসলে রিয়াকশন দেখিয়েছে বা দেখানোর সাহস দেখাইছে সে সময়? না, আমার তো মনে হয় না কেউ সাহস দেখাইছে। সাকিবের বিষয়ে তো প্রায় নিউজ থাকতো ওই সময়, একটা সময় সাকিব এই করছে ওই করছে, বিভিন্ন রকম কথা মিডিয়াতে আসতেছে, বা বরং পারলে ওরে আরও বেশি ডাউন করার প্ল্যান ছিল আমার কাছে মনে হয়, এখন আমি যেটা বুঝি। সো তো এই জিনিসগুলো ঠিক না আসলে। আপনি প্রোটেক্ট করবেন প্লেয়ারদেরকে, আপনি আপনি গার্ডিয়ান হিসাবে আপনি প্লেয়ারদের পক্ষে থাকবেন। পাবলিক 10টা কথা বলবে, মিডিয়া 10টা কথা বলবে, তাই না? আপনি কিভাবে ওইটা জিনিসটাকে হ্যান্ডেল করবেন, আপনি কিভাবে ওই জিনিসটা সাকিব এটা করছে তার জন্য কি আমি কথা শুনে ফেসবুকে 2টা লেখা দেখে কি আমি সাকিবকে ব্যান করে দিব বা জরিমানা করব? এটা কেন ভাই? এটা তো কোনো আসলে প্রফেশনাল বোর্ডে হয় না। আপনার ক্যারিয়ার নিয়ে আসলে আপনি কতটুকু সন্তুষ্ট, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে? আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট বলতে পারবো না, বাট আমার কিছু আরও দেওয়ার কিছু ইচ্ছা ছিল দেশের হয়ে। হয়তো বা আর একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারতাম, টেস্ট ক্রিকেটে আর কিছু রান করতে পারতাম, ওয়ানডেতে হয়তো বা 5,000 রানের কাছে যাইতে পারতাম, যেগুলো হয়তো আমার পক্ষে সম্ভব ছিল হয়তো বা আর 4টা বছর ক্রিকেট খেললে। বাট এটা হয় নাই, এইটা একটা আক্ষেপের জায়গা। আদারওয়াইজ আমি টি-20 নিয়ে কখনোই বলবো না যে আমি টি-20তে এত রান করতাম, বিকজ আমি টি-20 কখনোই ভালো খেলি নাই ন্যাশনাল টিমে। আমি কেন যেন আমার অ্যাডজাস্ট হয় না, সত্যি কথা। কিন্তু বিপিএল তো আপনার শিরোপা জিতেছেন, হ্যাঁ, আপনার বিপিএলে ক্যাপ্টেন্সিতে ভালো খেলেছি, শিরোপা জিতেছি। টি-20 ক্রিকেটটা যখন আসলে আমি প্রথম আমার ব্রেকডাউনই হয়ে গেছে আসলে 2010-এর যে ওয়ার্ল্ড কাপটায় আমি সুযোগ দিয়েছিল, ওইখানে 2টা ম্যাচ আমি খারাপ ওয়েস্ট ইন্ডিজে আমি খুবই ডাউন হয়ে গেছিলাম। ওই জায়গার থেকে আমি বের হইতে পারি টি-20 ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তো ওটার জন্য আমি আসলে অ্যাডজাস্ট করতে পারি নাই। আপনি যদি ওয়ানডে দেখেন, আমার সবথেকে পছন্দের ফরম্যাট ওয়ানডে। আমি ওয়ানডেতে কিন্তু মানে ভালো খেলি, খারাপ খেলছি, আবার যখন খুব ভালো খেলছি বাদ পড়ে গেছি।
এর ভিতরেই কিন্তু কিন্তু আমার কাছে যেন মনে হয়েছিল, আমি স্ট্রংলি বিলিভ করতাম আমি ওয়ানডে ক্রিকেট আরও ভালো খেলতে পারতাম। এই যে আপনার বন্ধু আছে ধরেন সাকিব, তামিম, মাশরাফি ভাই একটু সিনিয়র, আপনার বন্ধুদের ক্যারিয়ার আপনার ক্যারিয়ার, তাদের ক্যারিয়ার দেখে কি খারাপ লাগে, জেলাসি হয়, নাকি মনে হয় যে আপনি সুযোগ পেলে তাদের কাছে যেতে পারতেন? একবারও জেলাসি হয় না, কারণ আমি প্রাউডলি ফিল করে বলতে পারি যে সাকিব আল হাসানের সাথে আমি ক্রিকেট খেলছি। এবং যখন আমাকে সিডনিতে জিজ্ঞেস করে যে সাকিবকে কিছু মানুষ চেনে, যে যখন আমি বলে যে তোমাদের দেশে বেস্ট প্লেয়ার কি, আমি বলছি, তোমরা কি সাকিব আল হাসানকে চেনো? কয়ে যে ওই ছেলেটা অলরাউন্ডার, এইভাবে বলে। ভালো লাগে ছোট ছোট বাচ্চারা। হ্যাঁ, অলরাউন্ডার, ইজ গুড প্লেয়ার। ও আবার বিগ ব্যাশ খেলছে, এখন আবার রিশাদকে চিনছি রিসেন্টলি, কারণ রিশাদ বিগ ব্যাশ খেলতেছে। তো ওখানে আবার বাচ্চারা খুব ফলো করে এই জিনিসগুলো। ফিল ভেরি প্রাউড বাই অনেস্টলি। রিশাদ যখন বিগ ব্যাশ খেলতেছিল, আমি যখন মাঠে বসে খেলা দেখতেছিলাম, বিশ্বাস করেন আমার জন্য আমি যে কত ভালো ফিল হচ্ছিল না ওই সময়, আমি বোঝাতে পারবো না। যে বাংলাদেশে একটা ছেলে বিগ ব্যাশ খেলতেছে, মানে সেটা আমারই ছোট ভাই, এটা ডিফারেন্ট ফিলিং আসলে। সাকিবকে ওইখানেও চেনে, সাকিবের মতো অনেকে নিশ্চয়ই হতে চায়, এটা কতটা আনন্দের লাগে? বা এই যে সাকিব এখন বাংলাদেশের ক্রিকেটে এখনও দেওয়ার হয়তো অনেক কিছু আছে বা দিতে পারছে না, এই বিষয়গুলো যখন চিন্তা করেন তখন কতটুকু খারাপ লাগে? অবভিয়াসলি খারাপ লাগে, কারণ দেখেন সাকিবের মতো প্লেয়ার তো আসলে এক এক বছর বা 2 বছর ধরে আপনি প্রডিউস করতে পারবেন না। হয়তো বা একটা জেনারেশনের পর বা 2টা জেনারেশনের পর একজন হয়তো আসতে পারে। তো আমরা লাকি ছিলাম যে ওই সময় সাকিব আল হাসানকে পেয়ে গেছিলাম। তো এই জিনিসটারে আমরা খুব তাড়াতাড়ি যেভাবে নষ্ট করে ফেলবো বা এইভাবে তাড়াতাড়ি ওর থেকে সার্ভিস আমরা নিব না, এটা ভাবলে আসলে খারাপ লাগে। কারণ আমি স্টিল বিলিভ করি সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট যদি এখনও খেলে, ওর অনেক কিছু দেওয়ার আছে। ওডিআই ক্রিকেট ওডিআই ক্রিকেটে তো বা টি-20 কোথাও থেকে কিন্তু এখন অবসর এখন নেয়নি। অবসর নেয় নাই, বাট যদিও একটা ফিটনেসের ইস্যু হয়ে গেছে, যেহেতু অনেকদিন সে ক্রিকেট খেলে না, এখন ক্রিকেট অনেক ফাস্ট হয়ে গেছে। তা আমার কাছে মনে হয় যে আপনি টি টোয়েন্টি একটু ডিফিকাল্ট, বাট ওয়ান ডে বা টেস্ট ক্রিকেট যদি আপনি চিন্তা করেন, হি ইজ স্টিল ক্যাপাবল, এখন অনেক কিছু দেওয়ার আছে তার। আপনি অনেকদিন ধরে ন্যাশনাল টিমে নেই, রিটায়ার্ডও করেছেন, ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সন থেকে রিটায়ার্ড করেছে, এখন ডিপিএলটা খেলছেন। সেই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেট বিসিবি যেভাবে চলছে নিশ্চয়ই ফলো করছেন। 24-এর পরে নাজমুল হাসান পাপনের বোর্ড ভেঙে যাওয়ার পরে ফারুক আহমেদ আসলেন, তারপর বুলবুল ভাই 2 দফায় আসলেন, এখন তামিম ইকবাল। আসলে গত 1.5 বছরে বাংলাদেশের ক্রিকেট বিসিবিতে কি হচ্ছে, কি চলছে? খুবই বাজে হয়েছে। আমরা একটা সময় ভাবছিলাম যে হয়তো বা পাপন ভাই বোর্ড চলে গেলে এই বোর্ড ভালো হবে, বা পাপন ভাই যে খারাপ কাজ করছে তা না, কিন্তু পাপন ভাই কিন্তু অনেক ভালো কাজ করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আবার কিছু কিছু কাজ করছে যেগুলো হয়তো উনি সমালোচিত হয়েছেন, বাট ওনার পরে অনেকে ভাবছিলেন যে বোর্ড থেকে ওনারা চলে গেলে অনেক কিছুই হবে। আমি ভাবিনি, অনেকে ভেবেছি যে বোর্ডের অনেক কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে যাবে। লিটারালি কোনো কিছুই হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এখন তামিম ইকবাল আসছে, আমি ওর সাথে পার্সোনালি কথা বলছি, বা ওর যে ভীষণ আমি দেখলাম, বা ওর সাথে চিন্তাভাবনা দেখলাম, আমার কাছে মনে হয় যদি ওটা ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে চেঞ্জ সম্ভব। রাদার দেন এখানে ভাই পলিটিক্যাল লোক এসে এই জায়গা রান করা ভেরি ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি সিগারেটের ব্যবসা করেন, টোবাকোর ব্যবসা করবেন, আপনি এসে ক্রিকেট বোর্ড চালাবেন, এটা সম্ভব না। তামিম ইকবাল, ইমরুল কায়েসের তো অনেক বড় পার্টনারশিপ আছে বাংলাদেশের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে। সেটা খুলনাতে 300-র উপরে একটা পার্টনারশিপ ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্টে। আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের সেরা স্কোর 150 সেই টেস্টে করেছিলেন তামিম ইকবাল, 200 হাঁকিয়েছিলেন। আপনাদের সম্পর্কটা, বন্ধুত্ব তো অনেক দিনের। খেলোয়াড়ি জীবন, এখন আসলে একসাথে বিপিএলও খেলেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হয়ে, এখন তামিম ইকবাল বোর্ডের প্রধান। আসলে তামিম কতটা ভিশনারি, তার কাজ করার কতটা তাগিদ আছে, এবং বাংলাদেশের ক্রিকেটে সংগঠক হিসেবে তামিম কতটা পাল্টে দিতে পারে? হি ইজ ভেরি মাচ অ্যাক্টিভ গাই, আমার কাছে মনে হয়েছে। ওর সাথে আমি দেখা করলাম, যখন আমি বললাম যে তোর চেহারারই অবস্থা কেন, বলে যে দোষ অনেক প্রেশারে আছি, সারা নাই দিন নাই এটা নিয়ে দৌড়াইতেছি, কাজ করতেছি, কী যে করবো ওই শর্ট টাইমের ভেতরে চেষ্টা করতেছি চেঞ্জ করা। আমার ভালো লাগছে কথাটা শুনে আসলে, কারণ ও ও যখন খেলতো না তখন থেকেই ওর প্ল্যান ছিল মাথায় যে ও ক্রিকেট বোর্ডে ঢুকবে, প্রেসিডেন্ট হবে, তখন থেকে ওর মাথায় একটা প্ল্যান ছিল, ভিশনারি ছিল যে না, ও অনেক কিছু চেঞ্জ করার প্ল্যান আছে তার। সো এটা তো আর আসলে আপনি 1-2 মাসে আপনার অনেক কিছু চেঞ্জ করতে পারবেন না। সোফার সো গুড, আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন পর্যন্ত যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন, এগুলো তো অনেক আগেও হওয়া উচিত ছিল। আপনি দেখেন পাপন ভাই যাওয়ার পরে আরও মাননীয় 2টা মানে সভাপতি আসলেন, সাবেক ক্যাপ্টেন আসলেন। আমি বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম, যে তাদের হাতে কোনো কিছু ছিল না। বাট আপনি আমাকে একটা জিনিস বলেন তো, এই যে আজকে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়াইলো, এই যে আজকে মেয়েদের বেতন বাড়াইলো, স্যালারি বাড়াইলো, এটা কি পারতেন না এনারা? এটা তো আর সরকার থেকে কোনো এটা তো বাধার জন্য সরকার থেকে বাধার কিছু নাই।
বা কন্ট্রোলিং এর এটা তো পাওয়ার বোর্ডের দরকার হাতে। নেই। এটা তো বোর্ডের হাতে। হুম। আপনি সৌরভ গাঙ্গুলী যখন বোর্ড প্রেসিডেন্ট হলেন কি করলেন ফার্স্টে? এসেই ফার্স্ট ক্লাস প্লেয়ারদের স্যালারি বাড়াইলেন। ভাই ক্রিকেট বোর্ডটা কিসের জন্য? প্লেয়ারদের জন্য। প্লেয়ারদের জন্য। আপনার প্লেয়াররাই যদি না খেয়ে থাকে, প্লেয়াররাই যদি টং টং করে এসে প্র্যাকটিস করতে আসে, হ্যাঁ, অটো রিক্সাতে করে প্র্যাকটিস করতে আসে, তাহলে ওই দেশের স্ট্যান্ডার্ড ক্রিকেটের কী হবে আপনি আমার বলেন তো ভাই। আপনি কম্পেয়ার করবেন, আপনি ইংল্যান্ডকে অস্ট্রেলিয়াকে হারাবেন, আর আপনি ফ্যাসিলিটিস থাকবেন হচ্ছে ওই জিম্বাবুয়ে থেকে কমা ফ্যাসিলিটিস। আপনি কীভাবে আশা করেন যে ওই দেশের ক্রিকেট চেঞ্জ হবে? আপনাকে ইন্ডিয়াকে হারাইতে হলে, অস্ট্রেলিয়াকে হারাইতে হলে ওদের সমতুল্য, আপনাকে সমতুল্য না হলেও কাছাকাছি আপনাকে ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ওদের মধ্যে সুযোগ সুবিধা দিতে হবে। আপনি মনে হয় জানেন যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মেয়েরা এবং ছেলেদের স্যালারি কিন্তু সমান। কেন? আমরা তো এখানে বৈষম্য তৈরি করে দিয়েছি। আমরা সমান না দিই, অ্যাটলিস্ট তাদের ওই রেসপেক্টটা দেওয়া উচিত। একটা ফার্স্ট ক্লাস মেয়ে একটা ম্যাচ খেলে ভাই 1,000 টাকা ম্যাচ ফি পায়। এটা হাস্যকর না? আপনি আমারে বলেন তো। একটা ফ্যামিলি কেন তার মেয়েটাকে পাঠাবে ক্রিকেট খেলার জন্য, তাই না? এটা দুঃখজনক। ও তো আসার পর অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে হাত দিয়েছেন, কাজ করেছেন। এগুলো তো আমরা আগেও আশা করেছিলাম, কেন হয় নাই? আমি ইকবাল একদম রিসেন্ট পাস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট খেলাতে এবং তাদের সব প্লেয়ারদের সাথে তার একটা সখ্যতা আছে, সে কারণে আসলে তিনি এসে এইটা চটজলদি। সখ্যতা আছে আমি এটা বলবো না। দেখেন, ও কিন্তু ছেলেদের স্যালারি বাড়ায় নাই, ন্যাশনাল টিমের স্যালারি বাড়ায় নাই। কাদের বাড়াইছে? ফার্স্ট ক্লাস প্লেয়ারদের বাড়াইছে, মেয়েদের বাড়াইছে। কারণ ও ফিল করছে যে না, ন্যাশনাল প্লেয়াররা যথেষ্ট ইনকাম করতেছে এবং ন্যাশনাল প্লেয়াররা সব জায়গায় হাইয়েস্ট পেমেন্ট টাকা পায়। এই ক্রিকেট তো শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক না, ক্রিকেটের বাইরেও তো আরও খেলা আছে। ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন আছে, কী বল, প্রমিলা ক্রিকেট আছে। তো ওরা কি অবস্থায় আছে এগুলো আমরা আগে কেন ফিল করলাম? আপনি আমরা কি ওই ডাল ভাত আর ওই এক পিস চিকেন খাওয়াই কি ক্রিকেট খেলাবো? এই কালচার কি এখন আছে? আপনি আমার বলেন তো ভাই, কেন খেলবে মানুষ? আপনি তামিম ইকবালের সাথে বসেছেন, আপনার আইডিয়া কি শেয়ার করেছেন? নিশ্চয়ই জিজ্ঞেস করছে বন্ধু তুমি কি আইডিয়া দাও বা তোমার কোনো পয়েন্ট অফ ভিউ আছে কিনা, সেটা আপনি কি বলেছেন? দেখেন, আমরা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এতটুকু সামর্থ্য দিয়েছিল যে টপ লেভেল ক্রিকেট খেলেছি এবং মডার্ন ক্রিকেটে আমরা খেলার সুযোগ হয়েছে। আমার ওর ভিতরে যে কথা হয়েছে আমি আসলে পাবলিকলি আলোচনা করতে চাচ্ছি না, বাট যেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সামনে ভালোর জন্যই হয়েছে, যাতে ছেলেগুলা যেন ডিমোরালাইজ না হয়। যে ছেলেগুলা বাদ পড়তেছে বা যে ছেলেগুলা মানে প্রসেস যেটা আমাদের আগে ছিল, এই প্রসেস থেকে যেন আমরা বের হয়ে আসি, আমরা নতুনভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে আগায় নিতে চাই সামনের দিকে। এটা নিয়ে তার সাথে অনেকক্ষণ কথা হয়েছে। মানে ও অনেক কনফিডেন্ট যে ও যদি আরও লং টাইমের জন্য আসে, হয়তো ইন ফিউচারে সে কাজ করবে। বাট আমাদের স্টাফ ক্রিটিসিজম, আমরা যদি শান্তরে মনে করেন কেরিয়ার শেষ করে দিতাম, তাহলে কী হতো? আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, বা আপনি তো লম্বা সময় খেলেছেন, আগে পরে দেখছেন, এখনও দেখছেন, সবচেয়ে অভাগা ক্রিকেটার কে আর সবচেয়ে লাকি ক্রিকেটার কে? লাকি ক্রিকেটার কে তো ভাই আমি বলতে পারবো না, আপনারাই বলতে পারবেন। বাংলাদেশ টিমে লাকি ক্রিকেটার, অভাগা ক্রিকেটার আই ডোন্ট নো। আপনাকেই দিবেন? না না, আমি অভাগা না ভাই। কারণ আলহামদুলিল্লাহ, আপনি কতটা ইন্টারন্যাশনাল খেলেছি বললেন? 131টা। 131টা। আমি অভাগা না, আলহামদুলিল্লাহ। আমার তো ওই সামর্থ্য ছিল বা আল্লাহ পাকের রহমত ছিল বিধায় কিন্তু আমি 131টা ম্যাচ খেলতে পারছি। অনেকেই খেলতে পারে নাই, তারা হয়তো অভাগা। অনেকেই 100 করার পর বাদ পড়ে গেছে, তারা অভাগা। তাহলে আপনি 200, 250, 300 খেলতে পারতেন। আমি খেলতে পারতাম, বাট রিজিকের মালিক তো আল্লাহ। তাহলে কি বঞ্চিত বলছেন? আমার পাস্ট ইজ পাস্ট, আমি এই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতে চাচ্ছি না। বাট আমি চাই যে পরবর্তী প্রজন্মতে যারা আসবে, তারা যেন আমাদের মতো এই স্ট্রাগলটা না করে, আমাদের মতো জন্য এই সিচুয়েশনটা হ্যান্ডেল না করতে হয়। তারা যেন একটা সুন্দর সিস্টেমে থাকুক, একটা ছেলেকে সুন্দরভাবে সুযোগ দিক। তার ফিউচারটা কী তাকে নিয়ে তাকে ভীষণ তাকে দেখাতে হবে। হ্যাঁ, তারপরেও যদি ফেল হয় তাকে আবার সুযোগ দেন, তাকে আবার বসেন। কারণ আপনি ট্যালেন্ট তো আপনি অলিগলিতে পাবেন না, তাই না? ট্যালেন্ট তো আপনি যেগুলো বের করে আনবেন, এই ট্যালেন্টের ভিতর থেকে তো আপনাকে বাইর করতে হবে এবং তাকে সার্ভিস নিতে হবে। তো এই ট্যালেন্টগুলোর জন্য আপনাকে কী করতে হবে? তাদের সাথে বসতে হবে, তাদেরকে অপরচুনিটি দিতে হবে, তাদেরকে। আপনি দেখেন, আজ থেকে 3-4 বছর আগে নাজমুল হোসেন শান্তকে নিয়ে আমরা কত কথা বলছি, আমরা কত ট্রল করছি। আজকে বাংলাদেশের অলমোস্ট 3rd না 4th সেঞ্চুরিয়ান কে? শান্ত। আজকে তো ওই সময় যদি আমরা শান্তরে ফালাই দিতাম, আমরা যদি শান্তরে মনে করেন কেরিয়ার শেষ করে দিতাম, তাহলে কী হতো? আমরা সার্ভিসগুলো পাইতাম। আজকে এই যে এখন প্রত্যেক 2-1 সিরিজ পর সে 100 মারতেছে, সেঞ্চুরি মারছে, রেগুলার কনসিস্টেন্সি সেঞ্চুরি মারতেছে। কেন? কারণ ওই ট্যালেন্টটা তো আমরা ধরে নিয়ে আসছি, এবং ধরে নিয়ে এসে আমরা নার্সিং করছি, তৈরি করার পর যদি আমরা কেটে ফেলতাম, ছাড়াই করে দিতাম, তাহলে আমাদের ওয়েস্ট অফ মানি বোর্ডের। তো এই জিনিসটা যেন সবার ক্ষেত্রে হয়। আমার প্রশ্ন এখানে, আজকে আপনি শান্তকে সুযোগ দিচ্ছেন, কালকে আরেক শান্তকে দিবেন, পরের দিন আরেক শান্তকে দেবেন। এক জায়গাতে আপনি যেন এই জিনিসটা না থাকে, তাহলেই বাংলাদেশ ক্রিকেট আগাবে।
ধন্যবাদ।